মহারাষ্ট্র। মুম্বাইয়ের মীরা রোড এলাকায় নীতা শর্মার অ্যাপার্টমেন্ট ছিল। তার ফ্যামিলি লন্ডনে শিফট হয়ে গিয়েছিল। ওই বিশাল অ্যাপার্টমেন্টটা চাকর বাকর আর সিকিউরিটি গার্ড দেখভাল করত। রাত তখন 8টা বাজে। সিকিউরিটি গার্ড ভূদেব তার ব্যাগপত্র গোছাচ্ছিল। তার ডিউটি শেষ হয়ে গিয়েছিল। সে সকাল 8টা থেকে রোজ ডিউটি করত। অন্য গার্ড কর্মা চলে এসেছিল। সে বলল, আরে ভূদেব কাকা, এই জায়গাটার ব্যাপারে আমাকেও কিছু বলো। এত বড় বাংলোয় কোথায় কি রয়েছে কিছু বোঝাই তো যায় না। আরে আজকে থেকেই তো কাজে জয়েন করেছিস না, সব জেনে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। সিকিউরিটি গার্ড ভূদেব খুব রহস্যময় একজন মানুষ ছিল। তার মুখটা সাদা লম্বা চুলে ঢাকা ছিল। তার রক্ত জবা লাল চোখে একটা অদ্ভুত মায়া ছিল। তার চুলের আড়ালে লুকিয়ে থাকা হাসি যে কেউ ভয় পেয়ে যাবে। ভূদেব তার বাইকটা স্টার্ট দিল। আচ্ছা ভীম, আমি চলি। সজাগ থেকে ভালো করে পাহারা দিও। রাতের দিকে সালা মজনু লেলার সাথে আসে, তারা টিপসও দেয়। সেকেন্ড ফ্লোরের একটা রুম দিয়ে দেবে আর থার্ড ফ্লোরেরও একটা দিয়ে দেবে, একটু সাবধানে থাকবে। ঠিক আছে, চলো কাকা, এগুলোই তো জানতে চাই আমি। কর্মা বলল। ভূদেব কাকা চলে গেল। রাত ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। ট্রাফিকের যান চলাচল বন্ধ হয়ে গেল। কর্মা গান করতে করতে তার টিফিন বক্সটা খুলতে লাগলো। চলো খাওয়া যাক এখন। তখনই হঠাৎ অ্যাপার্টমেন্টের মেন গেটের বাইরে জোরালো হেডলাইটের সাথে একটি গাড়ি এসে দাঁড়ালো। অ্যাপার্টমেন্টের ভেতরটা সেই হেডলাইটের আলোয় ঝলমল করে উঠল। জোরালো আলোর জন্য চোখ ডলতে ডলতে কর্মা এগিয়ে এলো। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে নিজের মনেই বলল, অর্ধেক রাতে কে এলো আবার? তখনই গাড়ির ভেতর থেকে এক লম্বা চওড়া যুবক বেরিয়ে এলো। তার সাথে একটা খুব সুন্দর মেয়েও বাইরে বেরিয়ে এলো। তাদের পোশাক পরিচ্ছদ আর হাবভাব দেখে কর্মা ভাবল, মালিক চলে আসলো না তো। কিন্তু তারা চুপচাপ থাকার কারণে সে আরো বেশি করে ঘাবড়ে গেল। দুজনই এগিয়ে এসে কর্মার কাছে পৌঁছলো। তারপর গেটে লাগানো তালাটার দিকে তাকালো। হঠাৎই একটা ইলেকট্রিক শকের মতো আওয়াজ হয়ে তালাটা একা একাই খুলে মাটিতে পড়ে গেল। কর্মা ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে থাকা তালাটার দিকে এক দৃষ্টে চেয়ে রইল। আর তখনই গেটের ছিটকিনিটি একা একাই খুলে গেল। গেটটা পুরো খুলে যেতেই কর্মা ভয়ে দুপা পিছিয়ে গেল। এরপর গেটটা সশব্দে খুলে গেল। মেয়েটির কোমরে হাত দিয়ে সেই লম্বা চওড়া ছেলেটি অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে গেল। ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকা কর্মার দিকে দুজনেই একবার চোখ ফিরে তাকালো। তারপর তারা নিজেদের মতোই অ্যাপার্টমেন্টের লিফটের দিকে এগিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িটি ব্যাক গিয়ারে পেছনে সরে গেল। তারপর খুব দ্রুত রাস্তার উপর দিয়ে চলতে চলতে উধাও হয়ে গেল। এই মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটা কর্মাকে ভীষণ ভয় পাইয়ে দিল। তখনই মেন গেটটা একা একাই বন্ধ হয়ে গেল। তারপর তালা লেগে গিয়ে ছিটকিনিটাও বন্ধ হয়ে গেল। সেই লম্বা চওড়া ছেলেটি এবং ওই মেয়েটি লিফট চড়ে ওপরের দিকে উঠতে লাগলো। লিফট 8 নম্বর ফ্লোরে গিয়ে দাঁড়ালো, যেটাই অ্যাপার্টমেন্টের সর্বশেষ ফ্লোর ছিল। তারা দুজনই 8 নম্বর ফ্লোরে নেমে গেল। এমন সময় কর্মা তার টর্চ নিয়ে লিফট কেবিনে চলে আসলো। টর্চের আলো পড়তেই হাজার হাজার চাম্বাদুর ডানা ঝাপটাতে লাগলো। চারিদিকের কেবিনটা মাকড়সার জালে পরিপূর্ণ ছিল। তখনই টর্চের আলোটা মাকড়সার জালে ফেসে থাকা লিফটের উপর গিয়ে পড়ল। কর্মা অবাক হয়ে দেখতে লাগলো লিফট লাইন প্লেট থেকে রক্ত ঝরে পড়ছে। সে লিফটের মাঝ বরাবর এসে দাঁড়িয়ে পড়ল আর টর্চের আলোটা উপর দিকে করে দেখতে লাগলো। ওই রক্ত উপরের ফ্লোর থেকে আসছিল। এবার সে টর্চের আলোটা উপরের ফ্লোরে ফেলল। কিন্তু এ কি? সেই ছেলেটি আর মেয়েটি, যাদের চোখ বড় বড় আর মুখের ভেতর থেকে জিভ বাইরে বেরিয়ে এসেছে আর চোখ মুখ দিয়ে রক্তের ধারা বাইরে বেরিয়ে আসছে। তারা লিফটে ফেসে থাকা চাম্বাদুরের মতোই ঝুলে ছিল। দৃশ্যটা দেখে কর্মার বুকটা কেঁপে উঠল। তখনই সেই ছেলেটি এবং মেয়েটিকে সঙ্গে নিয়ে লিফট জোরে নিচে নামতে লাগলো, যেন তার দড়িটা ছিঁড়ে গেছে।
মনে হলো যেন কর্মায় লিফটে চাপা পড়েই মারা যাবে। তাই খুব দ্রুত কর্মা সেই কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো। আর তখনই জোরালো শব্দে লিফটটা আছড়ে পড়ল। পুরো লিফটটা দুমড়ে মুচড়ে পড়ে রইল। বাকি রাতটা কর্মা মনে আতঙ্ক নিয়ে কাটালো। সে অপেক্ষা করছিল ভূদেব কাকার, সে কখন আসবে আর তাকে এই ঘটনার রহস্য বলবে। না জানি কি রহস্য লুকিয়ে আছে এই লিফটের পিছনে। সকালে ভূদেব তার মোটরসাইকেল নিয়ে হাজির হলো। কর্মা বাইরের গেটটা খুলল। তার চোখে মুখে একটা ভয়ের ছাপ স্পষ্ট, যেন কেউ তাকে সিংহের গুহায় ধাক্কা দিয়েছে। হে ভাই, আজ এই হাসি খুশি চেহারা এমন কেন, বলো শুনি। কাকা, এই অ্যাপার্টমেন্টের লিফটের রহস্য তোমাকে বলতেই হবে। কি আছে যে মাঝরাতে ভুতুরে কাণ্ড ঘটায়? তখনই সেখানে মেন গেটের বাইরে থেকে ছেঁড়া কাপড়ে একটা অদ্ভুত ভয়ানক বৃদ্ধা ধীরে ধীরে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। শরীরের চামড়া শুকিয়ে কুঁচকে গেছে, সাদা রঙের মাথার চুল। সে সেই ধমকে বলল, আরে বোকা, এই শুয়োর তোকে কি বলবে লিফটের রহস্য? আমি বলবো, হ্যাঁ আমি বলবো। সামান্য ঝুঁকে মাথা দুলিয়ে বৃদ্ধা কথাগুলো বলল। আরে বাবা, ওর কথা কেন শুনছো? এই বুড়িটা পাগল আছে, ও কি জানে অ্যাপার্টমেন্টের রহস্য? এই বুড়ি, চল ফোট এখান থেকে। চল ফোট এখান থেকে শুয়োর কোথাকার, যে নিজেই একটা রহস্য, সে রহস্যর কথা কি বলবে? বিড়বিড় করতে করতে বুড়িটা নিজের চাদর সামলাতে সামলাতে চলে গেল। হ্যাঁ তো বাবা কর্মা, লিফটে কি হয়েছে? কর্মা তার কথা না শুনে বুড়ির বলা কথাগুলোই ভাবতে লাগলো। তার মন তাকে বলছিল ওই বুড়িটার সাথে কথা বলতে হবে। কি বাচ্চা, কি চিন্তায় পড়ে গেলে আবার? কাকা কিছু না, শুধু রাতের বেলা লিফট খুব জোরে আওয়াজ করেছিল, যেন পুরো বিল্ডিংটাকে ভেঙে ফেলবে। এখন আমি চলি, হয়তো আমার মনের ভুল। আরে বাবা, মালিক জবে থেকে লন্ডন গেছে, লিফট তখন থেকে বন্ধ। এখন বুঝলে তো? তবে কোথাও কিছু নেই, সব মনের ভুল। ভূদেব তার সাদা চুলের পেছনে একটা শয়তানি হাসির সাথে কথাটা বলল। কর্মা তার জিনিসপত্র আর টিফিন নিয়ে গেটের বাইরে চলে আসলো। রাস্তায় যেতে যেতে সে একটা বটগাছের নিচে ওই বুড়িটাকে বসে থাকতে দেখল। সে তার নোংরা কাপড়টা পরে শুয়ে আছে। সে তার কাছে গেল আর বলল, ঠাম্মা, ঠাম্মা। বুড়ি উঠে বসল। তাকে দেখে বলল, তুই চলে এলি বাবা রহস্য জানতে? তো শোন, আজ অমাবস্যা, আমার কথা শোন। আজ তুই রাতে তোর কাজে যাস না। ওই যে দুটো ছেলে মেয়ে এসেছিল না, তাদের কালো গাড়িতে, সেই সময় ভূদেব এই শেটের কাছে নতুন নতুন কাজে ঢুকেছিল। তুই তো জানিসই শেঠেরা বিদেশে থাকে। তখন আমি ওখানে চাকরানি ছিলাম। আমার কথা মতো তিনি ওদের 8 নম্বর ফ্লোরে জায়গা দিয়েছিল। তারা তাদের ব্যাগপত্র নিয়ে লিফট দিয়ে ওই ফ্লোর পর্যন্ত গিয়েছিল। তাদের কাছে ভারী জিনিসপত্র ছিল, আর এই শুয়োর ওদের খাবারে বিষ মিশিয়েছিল। যখন তারা ছটফট করতে লাগলো, তখন ওদের এই লিফটের রাস্তা দিয়ে নিচে ফেলে দিল। পুরো লিফট দুজনার রক্তে ভেসে গেল। আমি জিজ্ঞেস করলে বলল দুজনা নেশা করেছে। নিচে আসার চেষ্টা করতেই তারা পিছলে লিফট থেকে পড়ে যায়। আজ ওর কাছে নিজের বাংলো আছে। এই 8,000 বেতন পাওয়ার লোকটা কিভাবে লাখ টাকার বাংলো বানালো? আমি বলি কি, তুই আজ রাতে যাস না পাহারা দিতে। আজ রাতে ওই আত্মা আবার নেমে আসবে, নিজের প্রতিশোধ নেবে সে আজ।
কারণ আজ পর্যন্ত অন্য কাউকে সে রাতে পাহারা দিতে বসাতো। ঠাম্মা, কিন্তু আপনার এমন হলো কি করে? বাবু, আমি বড় অভাগিনী। আমার একটি সন্তান ছিল। আমার মেয়ে পূজা ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, কিন্তু সে মারা গেল। সে চলে যাওয়ার পর আমার আর কোনো বাঁচার মানে রইল না। আমার ভাগ্যটাই এমন, শুধু পাগলের মতো বেঁচে রয়েছি আজ। কর্মা বাড়ি না গিয়ে পৌঁছে গেল অ্যাপার্টমেন্টে ভূদেবের কাছে আর বলল, কাকা, আমার বউয়ের শরীরটা খুব খারাপ। আজ রাতের পাহারাটায় তুমি থেকো। আরে যা বাচ্চা যা, আমি তোর মতো ভয় পাই নাকি তাই করে নেব। কর্মা ওখান থেকে চলে গেল। অমাবস্যার রাত ধীরে ধীরে অন্ধকার হতে লাগলো। ভূদেব আজ পাহারা দিচ্ছিল। এমন সময় লিফট থেকে কিছু শব্দ ভেসে আসলো। কে রে ওখানে? প্রচণ্ড ভয়ে কাঁপতে কাঁপতে ভূদেব চিৎকার করে উঠল। তারপরে এগিয়ে গেল। তারপর লিফট কেবিনে টর্চ জ্বালালো। দেখলো একটা কালো বেড়াল তার দিকে তাকিয়ে আছে। সে ভয় পেয়ে গেল। তখনই একটা অদ্ভুত শব্দ করে সেই বেড়ালটা তার উপর ঝাঁপিয়ে পড়ল। ভূদেব ভয় পেয়ে মাটিতে আছড়ে পড়ল। তখনই গেটের বাইরে শুনশান রাস্তায় একটি ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে সে দেখতে পেল। দুজনের পিঠেই ব্যাগ ছিল। ভূদেব তাদেরকে লালসার দৃষ্টিতে দেখতে লাগলো। এ ভগবান, চলো আজও তুমি ভালো শিকার পাঠিয়েছ। সে বাইরের গেটটা খুলে দিল। যুবক এবং যুবতী ভেতরে চলে এলো। লিফট অস্বাভাবিকভাবে ওঠানামা করতে লাগলো, যেন কেউ তার ভেতরে জীবন দিয়ে দিয়েছে। তখনই যুবক আর যুবতী ভূদেবের হাতে 500 টাকার নোট ধরিয়ে দিল, আর সেও তাদের জিনিসপত্র নিয়ে ওদের পিছু নিল। সে তাদের হাবভাবটা দেখতে লাগলো। তাদের সেই প্রথম দিনের ছেলে মেয়েটির মতো লাগছে দেখতে। সে পিছনেই ছিল। তার অবাক লাগলো। সে ভাবল কিছু একটা গড়বড় আছে। সে পালাতে চাইল, কিন্তু এ কি? তার পেছনে জিভ বের করে দাঁড়িয়ে আছে দুটো নেকড়ে। সে থরথর করে কাঁপতে লাগলো। নেকড়েগুলো তার দিকে এগিয়ে গেল। সে ওই যুবক যুবতীর দিকে ছুটতে লাগলো। তারা ততক্ষণে লিফটে চড়ে গেছে। মৃত্যু পিছু করলে মানুষ আর কিছু চিন্তা করতে পারে না। ভূদেবের সাথেও এমনটাই হলো। সে প্রচণ্ড ভয়ে ওই লিফটে চড়ে বসল। নেকড়ের আওয়াজ আরো জোরালো হয়ে উঠল, আর লিফটও বেশ কয়েকবার 8 নম্বর ফ্লোরে গেল, আবার নিচে আসলো। আর প্রচণ্ড জোরে একটা শব্দ করে ধরাস করে নিচে পড়ল। ভূদেবের গলা থেকে একটা জোরালো চিৎকার বেরিয়ে এলো। তারপর চিৎকারটা লিফটের ভেতরেই হারিয়ে গেল। ভূদেবের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। তার চোখ ফেটে গিয়েছিল, জিভ বাইরে বেরিয়ে এসেছিল। ওপরে লাল আগুনের মতো একজোড়া চোখ তাকে দেখতে লাগলো। সকালে জায়গাটায় মানুষের অনেক ভিড় দেখা গেল। কর্মা ভূদেবের অবস্থা দেখে শিউরে উঠল। ওখানে থাকা প্রত্যেকের চোখ এমন দৃশ্য দেখে বিস্ফারিত হয়ে গেল। বুড়িটা এটা ভেবে হাসছিল, হয়তো সেই আত্মারা আজ শান্তি পেয়েছে।